কখন রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছ থেকে একটু জানবো। একটা হচ্ছে যে এটা হোম ম্যানেজমেন্টে ভালো হয়, যেমন যে বললাম যে একটা বাচ্চা নাক ফুটে সে নাক থেকে রক্ত আসা, এটা তার অভ্যাস পরিবর্তন করলে অথবা ওই বাসায় যদি ওরকম কোনো একটা অ্যান্টিবায়োটিক ক্রিম রেখে দেয় বা অয়েনমেন্ট রেখে দেয় সেটা দিলে, অথবা হয়তো হঠাৎ করে হলো, এটার একটা হোম ম্যানেজমেন্টের মধ্যে একটা আছে যে ডিজিটাল প্রেশার দিয়ে আমরা এই নাকটাকে আমরা বলি যে সবসময় এরকম 10 মিনিট ধরে চেপে ধরে থাকলে অথবা ঠান্ডা কোনো কিছু দিয়ে কম্প্রেশন করলে হেমোস্টেসিসের বা রক্ত বন্ধ হওয়ার পাথওয়েটাকে ইনিশিয়েট করে, কিন্তু কম্প্রেশন করলে বা প্রেশার দিলেই কিন্তু হয়ে যায়। এখন হলো না, বন্ধ হলো না, তখন আমরা কি করব? তখন আমাদের উচিত হবে প্যানিক না হয়ে এই পেশেন্টটাকে অবশ্যই একটা টার্সিয়ারি হসপিটাল বা কোনো ইএনটি স্পেশালিস্ট বা সার্জন তার কাছে নিয়ে যাও। এখন সেখানে আমাদের যদি দেখা যায় যে না, আমরা অবজারভেশনের পরে যদি দেখি যে আমরা এটাকে কন্ট্রোল হয়ে গেছে, তখন আমরা কিন্তু দেখা যায় যে ওপিডি বেসিসেই তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যদি প্রফিউজ ব্লিডিং হয় এবং বারবার করে ব্লিডিং হয়, প্রথম কাজ কিন্তু হচ্ছে সেটাকে কন্ট্রোল করা এবং বন্ধ করা। কারণ যতক্ষণ আপনি এই রক্তক্ষরণ বন্ধ না করতেছেন, উনি কিন্তু মনে করবে, পেশেন্ট পার্টি মনে করবে তার কোনো চিকিৎসা হচ্ছে না। এরপরে আমাদের কাজ হচ্ছে পরবর্তী ধাপে যে কি কারণে তার ব্লিডিংটা হচ্ছে, এবং ওই যে বললাম যে 20% কজ, যার মধ্যে যে প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো থাকে সেগুলো আমরা সার্চ করা। যেমন যদি কারো নাকে ডেভিয়েশন থাকে, সে ডেভিয়েশন কারেকশন করা, যদি কারো ফ্র্যাকচারের কারণে হয়, নাকে ট্রমার কারণে হয়, সেখানে কোনো ইনজুরি আছে কিনা সেই ইনজুরিটাকে কারেকশন করা, যদি এই যে বললাম যে হাইপারটেনশন যদি কারো থাকে এবং আনকন্ট্রোলড হাইপারটেনশনের কারণে হয়, তাহলে সেই ক্ষেত্রেও নেজাল প্যাক দেওয়ার পরে আমাদেরকে প্রেশার কন্ট্রোলের ব্যাপারে এবং তার পরবর্তীতে করণীয় সম্বন্ধে তাকে বলা। আর আরেকটা জিনিস যেটা খারাপ একটা রোগের কারণে যেটা নাক থেকে ব্লিডিং হয়, সেটা হচ্ছে যে যদি সাইনোনেজাল কোনো ম্যালিগনেন্সি থাকে আমাদের নাকের ভিতরে, দেখা যায় অনেক সময় ক্যান্সার হয় আমাদের সেইখানে, সেই ক্যান্সার কম বয়সের ক্ষেত্রে না, কম বয়সের ক্ষেত্রে আসলে একটা জিনিস কি, ক্যান্সারের ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখা দরকার যে এই রোগ কাউকেই মাফ করে না। কিন্তু আপনি জানেন যে এক্সট্রিম অব এজ, এবং কিন্তু এই ক্যান্সারগুলো মেইনলি হয় এক্সট্রিম অব এজে বা মিডল এজ থেকে তার চেয়ে বেশি বয়স্ক মানুষ। কাজে বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি জানেন যে নাকের এক্সরে খুব সিম্পল একটা এক্সরে প্যারানাজাল সাইনাস অক্সিপিটোমেন্টাল ভিউ, এটা অনেক লেম্যানও এখন জানে যে সাইনাসের একটা এক্সরে করা যায় এবং অনেকে নিজে থেকেও কিন্তু করে নিয়ে আসে। কিন্তু স্পেশালি আপনার এই যখন আমরা সাসপেক্ট করি যে তার কোনো ধরনের ম্যালিগনেন্ট কন্ডিশন থাকতে পারে অথবা তার বয়সটা তার জন্য ফেভারেবল, তখন কিন্তু আমরা সেখানে শুধু একটা এক্সরে করে ক্ষান্ত হই না। তখন আমাদের কাজ হচ্ছে সেখানে অবশ্যই একটা সিটি স্ক্যান করা, এবং সিটি স্ক্যান করে দেখা যে তার আসলে আর্কিটেকচারাল কোনো ডিফর্মিটি হচ্ছে কিনা। কারণ আপনি জানেন যে এই যখন কোনো ক্যান্সার টিস্যু, তার কাজই হচ্ছে ইনভেইড করা, সে কিন্তু সব কিছুকে দেখা যায় যে তার প্রসেসটাই থাকে যে আমি সব কিছুকে ভেঙে চুরে সে এক্সটেন্ড করে যাবে। আমরা যখন একটা সিটি স্ক্যান করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে তার এক্সটেনশন কতটুকু, হ্যাঁ, সেটা দেখে তখন সেটার ক্ষেত্রে তার কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া কোনো অপশন নাই। নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নাক দিয়ে রক্ত পড়া নিয়ে।